আপনি আজকে যেটা করছেন আগামীকাল সেটার মোকাবেলা আপনাকে করতে হবে, কিংবা সেই ঘটনা আপনাকেও আঘাত করবে। এটাই আসলে মানে ন্যাচারাল জাস্টিস। এই ন্যাচারাল জাস্টিসের দ্বারা আক্রান্ত হওয়ার ব্যাপারগুলোও আমরা যেমন দেখি, আবার মানে সুন্দর ফিডব্যাকের ব্যাপারগুলোও আমরা দেখি। যদি আমি সুন্দর কাজ করি তাহলে আমার সুন্দর ফিডব্যাক পাওয়ার কথা, আমি যদি অসুন্দর কাজ করি তাহলে ঠিক অসুন্দর ফিডব্যাকই আমি পাবো, হয়তো কয়েক গুণ বৃদ্ধি পেয়ে সেটা আমার দিকে ধেয়ে আসবে। প্রফেসর ইউনূস তার শাসনামলে বাংলাদেশে যে মবের ঘটনা ঘটিয়েছেন, মবকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উৎসাহিত করেছেন, কখনো কখনো টাকা দিয়ে টাকা লগ্নি করে সেগুলোকে বাস্তবায়ন করেছেন, সেই মব একদিন প্রফেসর ইউনূসের দিকেই ধেয়ে যাবে, এই আলোচনা সমাজের চতুর্দিকে শুরু হয়েছে। এবং সেই আলোচনা শুরু হয়েছে এই কারণে যে প্রফেসর ইউনূস এটা টের পেয়েই নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছিলেন ক্ষমতায় থাকতে, এবং পরবর্তীতে 1 বছর এসএসএফ নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। এই নিশ্চিত করার পেছনে মূল কারণই হচ্ছে যে মব তিনি করেছেন সেই মব তাকে ধেয়ে যাবে। সত্যিই কি তাই? কেন এই আলোচনা? বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ 24 প্রফেসর ইউনূসের ব্যাপারে শাসন ব্যবস্থার মব বিষয়ক একটা দারুণ প্রতিবেদন তৈরি করেছে, এবং সেখানেই উঠে এসেছে প্রফেসর ইউনূস আমলের নির্মম সব চিত্র। তাহলে কি সেগুলো রিভার্স হয়ে একদিন প্রফেসর ইউনূসের দিকে ধেয়ে যাবে? চলুন একটু বিডি নিউজ 24 কি বলছে সেটা বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের মবের কথা। মব থেকে তিনি জাতিকে রেহাই দেওয়ার পরিবর্তে জাতির ওপরে মব নাজিল করেছিলেন, যেন সেটাই আমাদের মনে হয়েছে। বিডি নিউজ 24 ইন্টারেস্টিং একটা মানে হেডিং করেছে, হেডিংটা দেখে নিন। সেখানে বলছে, ইউনূস সরকারের অবদান কি প্রকারে অস্বীকার করিব। অর্থাৎ মানে ধারাবাহিকভাবে এই প্রতিবেদনটা তারা করবে, এটা মব নিয়ে তারা করেছে। মব নিয়ে যা কিছু সেই ব্যাপারগুলো তুলে এনেছে তারা এই প্রতিবেদনে, এবং সেখানে তারা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে 24-এর অভ্যুত্থান হলো, তারপরে প্রফেসর ইউনূস ফিরে এলেন 8 তারিখে। তার ফেরার আগে পর্যন্ত 3 দিন দেশে সরকার ছিল না, ছাত্র জনতা নানাভাবে বিভিন্ন জায়গায় সহযোগিতা করছিল, ট্রাফিক কন্ট্রোল করছিল, চুরি ডাকাতি এগুলো হচ্ছিল, এই ব্যাপারগুলো হলো। তারপরে সুপ্রিম কোর্টের রেফারেন্সে যেটা হলো সেটা হচ্ছে প্রফেসর ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আগমনটা হলো, এবং সেখানে সুপ্রিম কোর্টের রেফারেন্স ব্যবহার করা হলো। এই 17 সদস্যের যে উপদেষ্টা পরিষদ, তার মধ্যে 14 জনের শপথ হলো, যেগুলো আমরা দেখলাম। প্রফেসর ইউনূস শপথ নিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের পর যে 3 দেশে কোনো মানে যে 3 দিন দেশে কোনো কার্যকর ছিল না সরকার, দেশের অধিকাংশ থানা যখন লণ্ডভণ্ড, তখন রাজধানীতে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব কাজই ছাত্ররা করছিল। এই ব্যাপারগুলো যখন হচ্ছিল তার মধ্যেই শুরু হলো মব, এবং সেটা শুরু করা হলো স্বয়ং একেবারে বিচারালয় দিয়ে, মানে সুপ্রিম কোর্ট দিয়ে শুরু করা হলো। সুপ্রিম কোর্টে প্রথম মবের ঘটনা ঘটানো হলো, সেই কথাই তারা বলছে। 5 আগস্ট শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর গণভবন ও সংসদ ভবন সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যত কোনো বাধা প্রদানও করেনি। এটাকে আমরা জনমানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখলেও পরে 2024 সালের 10 আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট ঘেরাও করা হয়, সেখানে মব করা হয়, এবং বিক্ষোভের নামে মব করতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এবং আন্দোলনকারীদের একাংশকে পরে ওই দিন প্রধান বিচারপতি সহ 5 বিচারপতি যে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সেটা নিশ্চিত করা পর্যন্ত মব চালিয়ে যেতে আমরা দেখেছি।
রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পর 14ই আগস্ট 24-এর গণ অভ্যুত্থানে হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলা হলে সেখানে ডিম ও জুতা ছোড়া হয়। মানে বিচারালয়ে দ্বিতীয় মব হয় হচ্ছে এই ঘটনায়। ডিম এবং জুতা ছোড়া হয় এবং আসামিদের ওপরে মব তৈরি করা হয়। সমকালে 15 আগস্টে এই খবরটা প্রকাশিত হয়েছিল। একই মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক শামসুদ্দিন মানিক তাকে যখন মানে আদালতে নেওয়া হলো তখন তার উপরে শারীরিক লাঞ্ছনা ঘটনা ঘটলো, তাকে মারধর করা হলো, প্রচণ্ডভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করা হলো এবং তাকে হাসপাতালে ভর্তি করা এবং অপারেশন পর্যন্ত করতে বাধ্য হলো কর্তৃপক্ষ। এবং মানে অভিযোগ রয়েছে যে বিচারপতি মানিককে এমনভাবেই মারা হয়েছিল তার অন্নকোষ পর্যন্ত মানে ছিঁড়ে গিয়েছিল এবং সেই অপারেশনটা খুবই জটিল অপারেশন ছিল। সেই খবরটা প্রকাশিত হয়েছিল প্রথম আলো 24শে আগস্টে। এর আগে শিক্ষামন্ত্রী দীপু মন্ডি, সাবেক শিক্ষামন্ত্রী, তার উপরেও মবের ঘটনা হয় এবং একের পর এক আদালতে আমরা যারা আওয়ামী লীগ এবং তার সহযোগী অনেকেই যারা গ্রেপ্তার হয়েছে, বিশেষ করে হাই ভোল্টেজ যারা নেতা কিংবা মন্ত্রী এমপি, তাদের উপরে একের পর এক আদালতে মবের ঘটনা আমরা দেখেছি। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে ফ্যাসিবাদের দোসর ট্যাগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব শুরু হলো। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একের পর এক মব করে কখনো প্রধান শিক্ষক, কখনো সহকারী শিক্ষক, এদেরকে জোর করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটলো। শিক্ষকদের গায়ে হাত তোলা হলো, কলার ধরে টানাটানি করা হলো এবং এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষকের মৃত্যু পর্যন্ত হয়েছে স্ট্রোক করে। এই ঘটনা বাংলাদেশে বিরল ঘটনা, এর আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনা আমাদেরকে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন করেছে। এরপরে বেছে নেওয়া হলো মাজার এবং বাউলদের। মাজার এবং বাউলদের নিশানা করা হলো। প্রফেসর ইউনূসের আমলে এক আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে অন্তত 96টি মাজার ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু অনেক রিপোর্টই, বেসরকারি পত্রিকার অনেক রিপোর্টই বলছে যে সেই সংখ্যা 200-র কাছাকাছি। কিন্তু একের পর এক এই ঘটনা ঘটানো হয়েছে। আস্তানা থেকে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার, মানে সাধু বাবার মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনা ঘটানো হয়েছে, কিন্তু কোনো ঘটনায় প্রফেসর ইউনূস কোনো ধরনের কোনো ব্যবস্থা নেননি, বরং তাদেরকে উৎসাহিত করেছেন। টার্গেট করা হয়েছে বাউলদের চুল কেটে দেওয়া হয়েছে, তাদেরকে শারীরিকভাবে মারধর করা হয়েছে, তাদের বাড়িঘর আগুন দিয়ে পোড়ানো হয়েছে, তাদের উপরে মব তৈরি করে লাথি মেরে পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে, মব তৈরি করে বাউলকে কারাগারে পাঠানোর ঘটনা ঘটেছে। এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। অনেক ঘটনা যখন দেখেছি তখন মানে আমরা এটাও যেটা দেখেছি সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন স্থানে বাউল, মরমী শিল্পী, লোকসঙ্গীত শিল্পী, মঞ্চ যাত্রা শিল্পী, সংস্কৃতি কর্মীদের ওপরে ধারাবাহিক হামলা এবং নির্যাতনের ঘটনা। এমনকি ঢাকায় শিল্পকলা একাডেমিতে দেশ নাটকের নাটক বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটানো হয়েছে, তাদের উপরে মব তৈরি করা হয়েছে এবং সেটার প্রতিবাদে পরবর্তী দিন শিল্পকলার সামনে বিক্ষোভ সমাবেশ করলে সাংস্কৃতিক কর্মীরা, সেই বিক্ষোভ সমাবেশে মব বাজরা গিয়ে ডিম নিক্ষেপ করেছে। সেই ডিম বাংলাদেশের প্রথিতযশা নাট্যজন মামুনুর রশিদের শরীরকে লক্ষ্য করেও মারার চেষ্টা করা হয়েছে, সেরকমটা আমরা দেখেছি। এবং তারা বীর বিক্রমে টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে যে এরা সবাই ফ্যাসিস্টের দোসর, এদেরকে মারতে হবে, এদেরকে মেরে এদেরকে হয় কারাগারে পাঠাতে হবে অথবা বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে লম্বা হাত হয়ে গিয়েছিল প্রফেসর ইউনূসের এই মব বাহিনীর, এবং এই মব বাহিনীকে পৃষ্ঠপোষকতা করা এবং এটা প্রতিষ্ঠিত করা, যেটা আমরা সম্প্রতি মেহের আফরোজ শাওনের একটা ফেসবুক স্ট্যাটাসে দেখেছি, তিনি একেবারে বলেছেন যে তার সন্তানের উপরে মব হয়েছে, তার সন্তানের গাড়ি আক্রমণ করা হয়েছে অন্তত 3বার, তারপরে সন্তানের জীবন রক্ষার্থে তিনি সন্তানের স্কুল বন্ধ করে দিয়েছেন এবং 1 বছর লস হয়েছে। এই ব্যাপারে থানায় গেলে থানাতে বলা হয়েছে যে মবকারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ না নেওয়ার ব্যাপারে বলা হয়েছে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে থানা এবং প্রশাসনকে বলে দেওয়া হয়েছে যারা মব করবে তাদের বিরুদ্ধে যেন কোনো অভিযোগ নেওয়া না হয়। যে ব্যাপারটা আমরা রিপোর্টার্স ইউনিটিতে দেখেছিলাম গত বছর, যেখানে মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশে সংবিধান
সংবিধান নিয়ে আলোচনায় মব তৈরি করা হলো, এবং মব যারা করলো, যারা মুক্তিযোদ্ধাদের টুটি চেপে ধরলো, তাদের কিছু না বলে ওই মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকদের গ্রেপ্তার করে মিথ্যা সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠিয়ে দেয়া হলো। এবং এই যে আইনের চাইতে মানে কি বলবো, যে মবের হাত যে শক্তিশালী হলো, যার উদাহরণ প্রথম ঘটলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। মাসুদকে পিটিয়ে মারা হলো। মাত্র 3 দিনের কন্যা সন্তানের জনক মাসুদ, যিনি এই মাসুদ মানে এর আগে শিবিরের আক্রমণে তার অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছিলেন। পরবর্তীতে এই শেখ হাসিনা সরকার পতনের পরে তাকে মব করে পিটিয়ে মারা হলো, এবং যারা মারলো তাদেরকে কিন্তু আমরা চিনি। তারা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হর্তাকর্তা নেতা হয়ে গেছে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে ছাত্রলীগের এক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা, তাকে কয়েকজন শিক্ষার্থী মিলে নৃশংসভাবে পিটিয়ে মারলো। যে ঘটনাগুলো আমরা দেখেছি, রাজনৈতিক প্রতিহিংসার বাইরে মবকারীরা থানায় গিয়ে অভিযোগকারীদের ছাড়িয়ে আনা, নারীদের হেনস্থা করা, হেনস্থাকারীদের ফুলের মালা দিয়ে পরবর্তীতে ছাড়িয়ে নিয়ে আসা, থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের ধমকানো যে আমি পুলিশ মেরেছি, থানা পুড়িয়েছি, আমাদের লোককে ধরেন আপনি কোন সাহসে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি যেগুলো ভাঙা, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। মবের কারণে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদের নিরাপত্তা দিতে পারেনি পুলিশ, এই ব্যাপারেও আমরা দেখেছি। ধর্ম অবমাননার অভিযোগে নানা ধরনের ঘটনা ঘটানো হয়েছে, সেগুলো আমরা দেখেছি। আওয়ামী লীগের দোসর লুকিয়ে আছে তকমা দিয়ে দেশের বিভিন্ন স্থানে বাসা বাড়িতে ঢুকে মব করার ঘটনা আমরা দেখেছি। এই ঘটনাগুলো যেগুলো আমরা দেখেছি, সেই ঘটনাগুলোর মধ্যে আরেকটা বড় ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে খাবার দিয়ে তারপরে মানে পিটিয়ে মারা হলো। সেই ঘটনাগুলো আমাদেরকে রীতিমতো আতঙ্কিত করে তুলেছিল। হিউম্যান রাইটস ওয়াচ তাদের মতে 2024 সালের সেপ্টেম্বর থেকে 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত 413টি মবের ঘটনা ঘটেছে, যেখানে 259 জন মৃত্যুবরণ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু সেপ্টেম্বর থেকে বলছে, যেটা আসলে আগস্টের 5 তারিখ থেকে শুরু করে পুরো আগস্ট জুড়ে এই সংখ্যা আরও বেশি ছিল। হিউম্যান রাইটস ওয়াচ যদি আগস্ট মাসের পরিসংখ্যানের সঙ্গে যুক্ত করে, তাহলে এই মবে মৃত্যুর সংখ্যা 5 শতাধিক হবে বলেও ধারণা করা যায়। এই যে ঘটনা, এই ঘটনার অপোজিটে সরকার এটাকে প্রেশার গ্রুপ বলেছে। সরকার এটা মব হিসেবে মানতেই চায়নি। সরকারের মেটিকুলাস প্রেস সেক্রেটারি, তিনি প্রতিনিয়ত এটাকে প্রেশার গ্রুপ বলেছেন। তিনিই আবার মবের কবলে পড়েছেন মাইলস্টোন কলেজে গিয়ে। তিনি তার মব উপদেষ্টা আসিফ নজরুলকে সাথে নিয়ে, সাথে শিক্ষা উপদেষ্টাও ছিলেন। মব সন্ত্রাস নিয়ে দেশের জনগণ যখন উদ্বিগ্ন ছিল, বিচার ব্যবস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোথাও এটাকে আটকানো যাচ্ছিল না, তখন সরকারের পক্ষ থেকে এটাকে প্রেশার গ্রুপ বলা এই ব্যাপারটাই প্রমাণ করে যে সরকার এটাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, এবং সরকারের প্রত্যেকটা উপদেষ্টা এবং সরকারের প্রধান উপদেষ্টা স্বয়ং এটাকে উৎসাহিত করেছেন। প্রধান উপদেষ্টা সব থেকে ভয়াবহভাবে উৎসাহিত করেছেন এক মিটিংয়ে, মানে তরুণদের সঙ্গে একটা মিটিংয়ে, যেখানে বলেছেন যে তোমরা বলছো যে সরকারের মধ্যে দোসর রয়েছে, আওয়ামী লীগের দোসর রয়েছে, তোমার বাড়িতেই মানে তোমার বাড়ির পাশেই তো দোসর রয়েছে, তোমার গ্রামেই তো রয়েছে, তোমার থানাতেই তো রয়েছে, তো তোমার বাড়ির পাশে যে রয়েছে সেই ব্যাপারে তোমরা কি করতে পারছো? কিছু করতে পারছো? কিছু করছো? এই কথা বলার মাধ্যমে তিনি সরাসরি বলে দিয়েছেন যে যেখানেই বাড়ির আশেপাশে যেখানেই তুমি আওয়ামী লীগের লোকজন পাও, তাকে ধরো, মারো, কাটো, কারাগারে দাও, এই কাজগুলো করো। তার মানে তিনি ওপেন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে এটা একেবারে হালাল একটা কাজ, এগুলো করে যাও, এগুলো করার মাধ্যমেই দেশটাকে আফগানিস্তানে পরিণত করার যে মেটিকুলাস ডিজাইন আমার, সেটা আমি বাস্তবায়ন করতে পারবো। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই মব প্রফেসর ইউনূস করেছেন, যে কথা বলেছিলাম যে একদিন তার দিকেই ধেয়ে যাবে, এই আশঙ্কা থেকেই কি তাহলে তিনি নিজেকে ভিভিআইপি মর্যাদায় নিজেকে ঘোষণা করেছিলেন, এবং 1 বছর অন্তত যেন আতঙ্কিত পরিবেশের মধ্যে থাকতে না হয়? প্রকৃতির যে নিয়ম, সেই নিয়ম যদি অ্যাপ্লাই হয় এই ক্ষেত্রে, তাহলে আমি যেটা করছি সেটা আমার দিকে ধেয়ে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও
আমাদের প্রত্যাশা যেটা, সেটা হচ্ছে যে প্রতিশোধের এই নেশা বন্ধ হোক। প্রফেসর ইউনূস যেটা করেছেন সেটা ভুল করেছেন, গর্হিত অপরাধ করেছেন, কিন্তু তাই বলে সেটা আবার তাকে প্রতিদান দিতে হবে, তার দিকে ছুড়ে মারতে হবে, এই নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সেই নীতিতে যেতে হবে যে নীতিতে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সমাজে বসবাস করব, কেউ কাউকে আক্রমণ করব না, কেউ আক্রান্ত হলে তার পাশে গিয়ে দাঁড়াবো। যদি এই দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারি, তাহলে আমরা যেমন মানবিক হতে পারবো, মানবতার জয় হবে, তেমনি যারা ধর্মচর্চা কিংবা ধর্মকে অনেক বেশি মানে আঁকড়ে ধরে বাঁচতে চান তাদের জন্য অসাধারণ একটা ব্যাপার হবে। কারণ ধর্মও বলছে প্রতিশোধ নেয়া কোনো সুস্থ মানুষ, ভালো মানুষের কাজ নয়। যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও অনিষ্টকারীকে ক্ষমা করে, সেই মানুষের মধ্যে উত্তম। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।